রাত গভীর হচ্ছিল। দিল্লির সাউথ ব্লকে তখনও আলো জ্বলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা একটার পর একটা মিটিং করে যাচ্ছেন। টেবিলের ওপর ছড়িয়ে আছে বাংলাদেশ সংক্রান্ত নানা রিপোর্ট, গোয়েন্দা প্রতিবেদন, সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস। প্রতিটি কাগজে একটাই নাম বারবার উঠে আসছে, শরীফ ওসমান হাদি। এই তরুণ নেতার মৃত্যু যে ভারতের জন্য কতটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে সেটা বুঝতে দিল্লির বেশি সময় লাগেনি। ঢাকার রাস্তায় তখন লক্ষ লক্ষ মানুষ, তাদের চোখে ক্ষোভ, বুকে জ্বলছে প্রতিশোধের আগুন। স্লোগানগুলো স্পষ্ট, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় হস্তক্ষেপের বিরুদ্ধে। এই স্লোগান দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে এবং সেই স্লোগানের প্রতিধ্বনি ভারতের নীতি নির্ধারকদের ঘুম কেড়ে নিয়েছে। গত কয়েক দশকে বাংলাদেশের রাজনীতি, ভারতের যে অদৃশ্য হাত কাজ করে এসেছে সেই হাত এখন কাঁপছে। ৫ আগস্টের গণ অভ্যুত্থান ভারতকে প্রথম ধাক্কা দিয়েছিল, কিন্তু শরীফ ওসমান হাদির শাহাদাত সেই ধাক্কাকে ভূমিকম্পে রূপান্তরিত করেছে। এমন ভূমিকম্প যার আফটারশক ভারত অনেকদিন ধরেই অনুভব করবে। আল জাজিরার একটি প্রতিবেদনে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। এই বাক্যটি পড়তে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু যারা ভারতের কূটনৈতিক ভাষা বোঝেন তারা জানেন এটা কতটা অস্বাভাবিক একটি বিবৃতি। ভারত যে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে দশকের পর দশক নির্লজ্জভাবে হস্তক্ষেপ করে এসেছে, সে দেশ সম্পর্কে হঠাৎই নরম সুর কেন? উত্তর একটাই, ভয়। হ্যাঁ, ভারত ভয় পেয়েছে। এই ভয় কোনো সাময়িক ভয় নয়, এটা সেই ভয় যা আসে যখন একটি শক্তি বুঝতে পারে যে তার আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। ৫ আগস্টের আগে ভারত ভেবেছিল বাংলাদেশ তাদের হাতের মুঠোয়। শেখ হাসিনা সরকার ছিল তাদের সবচেয়ে বিশ্বস্ত মিত্র। প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দিল্লির অনুমোদন নেওয়া হতো। বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল কাগজে কলমে, বাস্তবে দেশটি চলত ভারতের ইশারায়। কিন্তু ৫ আগস্ট সব বদলে দিল। সেদিন বাংলাদেশের তরুণরা দেখিয়ে দিল যে তারা আর দাসত্ব মানবে না। তারা প্রমাণ করল যে একটি জাতি যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে দমাতে পারে না। হাসিনা সরকারের পতন ছিল শুধু একটি সরকারের পতন না, এটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম বড় বিজয়, এবং শরীফ ওসমান হাদির শাহাদাত সেই বিজয়কে আরও বেশি সুদৃঢ় করেছে। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে যে বিবৃতি এসেছে সেটা খুব মনোযোগ দিয়ে পড়া দরকার। হাই কমিশনের মুখপাত্র বলেছেন যে ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সচেতন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং বিকাশমান। এ ধরনের বিষয়টি গভীর ও নিরপেক্ষভাবে বিশ্লেষণের প্রয়োজন। এই বিবৃতির প্রতিটি শব্দই গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল ও বিকাশমান, এই শব্দগুলো দিয়ে ভারত আসলে কি বোঝাতে চাইছে? তারা বোঝাতে চাইছে যে আগে যে পরিস্থিতি ছিল সেটা আর নেই। আগে বাংলাদেশের ক্ষমতাসীনরা ছিল ভারতের অনুগত, এখন সে অবস্থায় নেই। যতটুকু ভারতীয় প্রভাব ছিল সেটাও দ্রুত কমে যাচ্ছে। ভারতীয় হেজেমনি শূন্যের দিকে ধাবিত হচ্ছে এবং এই পরিবর্তন তারা ঠেকাতে পারছে না। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ভারত শরীফ ওসমান হাদিকে বহুল জনপ্রিয় তরুণ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা কোনো সাধারণ স্বীকৃতি না। ভারত সাধারণত বাংলাদেশের এমন কোনো নেতাকে গুরুত্ব দেয় না যে তাদের স্বার্থের পক্ষে কাজ করে না, কিন্তু এবার তারা বাধ্য হয়েছে এই তরুণ শহীদের জনপ্রিয়তা স্বীকার করতে, কারণ তারা বুঝতে পেরেছে যে এই শহীদের রক্ত বাংলাদেশের মাটিতে যে আগুন জ্বালিয়ে দিয়েছে সে আগুন তাদের সব হিসাব নিকাশ পুড়িয়েও দিতে পারে। ঢাকার রাস্তায় যখন লক্ষ মানুষের ভারত বিরোধী স্লোগান, তখন দিল্লির গোয়েন্দা সংস্থাগুলো রিয়েল টাইমে সে ফুটেজ দেখে। তারা দেখছিল কিভাবে সাধারণ মানুষ ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠছে। তারা দেখছিল কিভাবে তরুণ প্রজন্ম ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছে। তারা দেখছিল কিভাবে বাংলাদেশের মানুষ একজোট হয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। এই দৃশ্য ভারতের জন্য খুবই ভয়ঙ্কর, কারণ ভারত জানে যে বাংলাদেশ হারানো মানে শুধু একটি প্রতিবেশী দেশ হারানো না, এটার মানে তাদের অর্থনৈতিক স্বার্থ হারানো, কৌশলগত সুবিধা হারানো, সবচেয়ে বড় কথা তাদের আঞ্চলিক আধিপত্য হারানো। অর্থনৈতিক দিক থেকে বিষয়টা বিশ্লেষণ করলে দেখা যায় যে ভারত বাংলাদেশের উপর কতটা নির্ভরশীল। অনেকে মনে করেন যে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, কিন্তু বাস্তবতা হলো এই নির্ভরশীলতা দ্বিমুখী এবং অনেক ক্ষেত্রে ভারতে বেশি নির্ভরশীল। বাংলাদেশ ভারতের অন্যতম বৃহত্তম রপ্তানি বাজার। ভারত তাদের অসংখ্য পণ্য বাংলাদেশে বিক্রি করে। পেঁয়াজ, আলু, বিভিন্ন ভোগ্যপণ্য থেকে শুরু করে শিল্পের কাঁচামাল সবকিছুই বাংলাদেশে আসে। বাংলাদেশ যদি এই পণ্যগুলো কেনা বন্ধ করে দেয় তাহলে ভারতের হাজার হাজার ব্যবসায়ী পথে বসবে। তাদের গুদামে জমে থাকা পণ্য পচে যাবে, রাস্তায় ফেলে দিতে হবে সেই পণ্য যা বাংলাদেশ না কিনলে আর কেউ কিনবে না।
মেডিকেল ট্যুরিজমের কথা ভাবুন তো। ভারতের অনেক হাসপাতাল, বিশেষ করে কলকাতা, চেন্নাই, দিল্লির হাসপাতালগুলো বাংলাদেশের রোগীদের উপরই নির্ভরশীল। বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভারতে চিকিৎসা নিতে যায়। এই রোগীদের কারণে শুধু হাসপাতাল নয়, তাদের সাথে সংশ্লিষ্ট হোটেল, পরিবহন, খাবার সব ব্যবসা চলে। বাংলাদেশে রোগী না গেলে এই পুরো ইকোসিস্টেম ভেঙে পড়বে। হাজার হাজার হোটেল মালিক, ট্যাক্সি ড্রাইভার, রেস্তোরাঁ মালিক পথের ফকির হয়ে যাবে। এবার ভারতের দিক থেকে ভাবুন, বাংলাদেশের বিকল্প কি তাদের কাছে আছে? নেই। বাংলাদেশ একটি বিশাল মার্কেট, 17 কোটি মানুষের দেশ। এই মার্কেটের বিকল্প সহজে পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশের কাছে ভারতের বিকল্প আছে, চীন আছে, এছাড়া অন্যান্য দেশও আছে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ইতোমধ্যেই ভারতের বিকল্প খুঁজতে শুরু করেছে। চীন সহ অন্যান্য দেশের সাথে সম্পর্ক জোরদার হচ্ছে এবং চীন যে দেশ কৃত্রিম চাঁদ বানাতে পারে, সে দেশ ভারতের বিকল্প তৈরি করে দিতে পারে। এটা কোনো বড় ব্যাপার না তাদের কাছে। এই পরিস্থিতিতে ভারতের সামনে দুটো পথ। হয় তারা বাংলাদেশের দাবি মেনে নেবে, শেখ হাসিনাকে ফেরত দেবে, কামালকে ফেরত দেবে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করবে, অথবা তারা হারাবে অর্থনৈতিকভাবে, কৌশলগতভাবে, আঞ্চলিক প্রভাবের দিক থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতিহাস টানলে একটা মজার তুলনা পাওয়া যায়। সে সময়ে যখন কোল্ড ওয়ার চলছিল, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাড়তে বাড়তে অবস্থা ছিল। বিশেষ করে কিউবান মিসাইল ক্রাইসিসের সময় পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল। পুরো পৃথিবী তখন দুভাগে বিভক্ত ছিল, একদিকে সোভিয়েত ব্লক, অন্যদিকে আমেরিকান ব্লক। সে সময়ে উত্তপ্ত পরিস্থিতিতে দুই মহাশক্তি বুঝতে পেরেছিল যে সরাসরি যোগাযোগ ছাড়া ভুল বোঝাবুঝি থেকে মহা বিপর্যয় হতে পারে। তাই তারা হটলাইন স্থাপন করেছিল, ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা। যে কোনো জরুরি মুহূর্তে দুই দেশের রাষ্ট্রপ্রধান কোনো কূটনৈতিক প্রোটোকল ছাড়াই সরাসরি নিজেদের মধ্যে কথা বলতে পারবেন। এই হটলাইনের মাধ্যমে অনেক সম্ভাব্য যুদ্ধ, এমনকি পারমাণবিক যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল। এখন ভারত বাংলাদেশের সাথে অনেকটা এরকম একটা হটলাইন টাইপের যোগাযোগ ব্যবস্থা চাইছে। শশী থারুর সহ ভারতের অনেক রাজনীতিবিদ ও বিশ্লেষক বলছেন যে ঢাকার সাথে সরাসরি যোগাযোগ করা উচিত নয়াদিল্লির কর্মকর্তাদের। এই প্রস্তাবের মধ্যেই ভারতের হতাশা লুকিয়ে আছে। তারা বুঝতে পেরেছে যে আগের মতো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা আর সম্ভব না, তাই এখন তারা সম্পর্ক রক্ষার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশকে সেই প্রস্তাবে সাড়া দিচ্ছে মোটেই না। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারতের নির্বাচন সংক্রান্ত উপদেশ তারা শুনতে রাজি না। এটা গ্রহণযোগ্য নয়। ভারত বাংলাদেশের সাথে ক্ষতি করতে চায় না, হটলাইন করতে চায়, কিন্তু বাংলাদেশ ভ্যালুই দিচ্ছে না। এই মনোভাব ভারতের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। গত 15 বছরে তারা এমন বাংলাদেশ দেখেনি যে তাদের কথাই গুরুত্ব দেওয়া হয় না। হাসিনা সরকারের সময় প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দিল্লির পরামর্শ নেওয়া হতো, কিন্তু এখন সেই দিন শেষ। ভারতের কিছু বিশ্লেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও এখন বলছেন যে হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করা উচিত, অন্তত কামালকে ফেরত দেওয়া উচিত। কেন আওয়ামী সন্ত্রাসীরা ভারতে আশ্রয় দেবে? ভারতের করদাতাদের টাকায় কেন এই অপরাধীদের পোষা হবে? ভারতের জনগণ এই প্রশ্ন তুলছে। তারা জানতে চাইছে কেন তাদের দেশ বাংলাদেশের অপরাধীদের আশ্রয় দিয়ে নিজেদের বিপদ ডেকে আনছে। এই জনমত ভারত সরকারের উপর চাপ তৈরি করছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় যে একটা বড় পরিবর্তন ঘটে গেছে। আগে ভারতপন্থী রাজনীতিবিদরা বেশ স্বাচ্ছন্দ্যে রাজনীতি করতে পারতেন, কিন্তু এখন সেটা আর সম্ভব না। 5 আগস্টের পর এবং বিশেষ করে শরীফ ওসমান হাদির শাহাদাতের পর বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন হয়ে উঠেছে। যারা ভারতে দালালি করবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার, এটা এখন সবাই বুঝে গেছে। যে 7 জেনারেলের কথা বলা হচ্ছে যারা ভারতের পক্ষে কাজ করেছে, তাদের কেউই বাঁচতে পারবে না। প্রত্যেকে বিচারের মুখোমুখি হতে হবে। গুম এবং খুনে যারা জড়িত তাদের কেউ বাঁচতে পারবে না। এই পরিস্থিতিতে ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক, কারণ তারা জানে যে বাংলাদেশে তাদের যে এজেন্টরা ছিল তাদের একে একে বিচারের সম্মুখীন হতে হবে এবং সে বিচারে বেরিয়ে আসবে ভারতের ষড়যন্ত্রের কথা, তাদের বিভিন্ন হস্তক্ষেপের কথা।